বলা হচ্ছে যে যেটি অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যের শুরুতেই বলছিলেন একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির বাজেটের কথা এবং তার যে পুরো পরিকল্পনা ধরলে দেখা যায় যে বিভিন্ন সেক্টরকে তিনি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। এটি করতে গিয়ে ব্যবসায়ীদের যে দীর্ঘদিনের অভিযোগ ছিল ব্যবসায়ী বান্ধব পরিবেশ নেই বা সেই ধরনের, এই জায়গাতে কতটা সংকট সমাধানের চেষ্টা অর্থমন্ত্রী করেছেন বলে আজকে আপনার মনে হয়েছে? ধন্যবাদ। আমি যদি ফার্স্ট উনি যে 10টা মূলনীতি যেটা কথা বললেন বাজেটে, সেখানে আমাদের জন্য যে কানে যেটা অত্যন্ত সুমধুর একটা বার্তা নিয়ে এসছে সেটা ছিল ডিরেগুলেশন। যে দেখুন, আমাদের ব্যবসায়ীদের জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হচ্ছে ওভার রেগুলেশন এবং আউটডেটেড রেগুলেশন। মানে একটা খুব সহজভাবে যদি বলি, দেখুন আমাদের যেমন বিজনেস রেজিস্ট্রেশন, সেটার জন্য আমাদের এবং বিজনেস রেজিস্ট্রেশনের জন্য একটা এন্টিটির কাছে যেতে হয়, RJSC। আপনাকে আবার সেই একই কোম্পানি রেজিস্টার করার জন্য আপনাকে যেতে হবে, যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে চান তাহলে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আপনাকে, যেহেতু আপনি সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে আছেন, সেই জন্য আপনার সিটি কর্পোরেশনকে যেহেতু ট্যাক্স দিতে হয়, সেই জন্য আরেকটা ওখান থেকে আবার একটা ট্রেড লাইসেন্স লাগে। আমাদের ভিউ হচ্ছে যে এই তিনটা তো আসলে আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই এবং তিন জায়গায় যাওয়াটাও আসলে কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো একটা উইন্ডোতেই আসলে তিনটা কাজই সার্ভিসেই করতে পারেন। আমি RJCতে কোম্পানি রেজিস্টার করলে আমার ঠিকানা যদি সিটি কর্পোরেশনের ভিতরে হয় তাহলে সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিতে হবে, এটার বাইরে তো কোনো কিছু দরকার নেই। সো এরকম যেই অসংখ্য জিনিস আছে যেগুলো আসলে আমাদের, আপনি যদি দেখেন যে সারা বছরে ব্যাপক অনেকগুলো কর্মঘণ্টা নষ্ট হয়, যেটা আউটরাইট আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়, আমাদের খরচ বাড়িয়ে দেয়। সো এই কম্বিনেশনটা থেকে বেরোতে সরকার চাচ্ছে, এটা আমাদের জন্য একটা খুব ভালো বার্তা। নেক্সট কোয়েশ্চেন অন দ্যাট ইজ উনি এটা কিভাবে করবেন, কারণ এটা তো শুধু বাজেটের ব্যাপার না, এটার সাথে আইন সংশোধনের প্রয়োজন আছে, এটার সাথে সরকারের যে নীতিমালা আছে সেখানে চেঞ্জ করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। সো এই চেঞ্জগুলো আমরা আসলে দেখতে চাই। সেকেন্ড যে জিনিসটা আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট, ইন এ সেন্স এটাই আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের জন্যে, যে সেটা হচ্ছে সরকার আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে যে না, বাংলাদেশ সরকার আসলে চাচ্ছেন যে ইকোনমি আবার গ্রোথ পাথে ফেরত আসুক। কারণ গত 3-4 বছর ধরেই দেখুন, আমরা যখনই আমাদের ইনফ্লেশন বাড়া শুরু করলো, আমরা কিন্তু সবাই চেঁচামেচি করা শুরু করলাম যে ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে। কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে গভর্নমেন্ট যেই স্টেপসগুলো নিল, তার একটা সাইড এফেক্ট হচ্ছে আমাদের গ্রোথ রেট, যেটা একটা কোভিডের আগে একটা পর্যায়ে 7-8% লেভেলে চলে গিয়েছিল, সেটা এখন কমতে কমতে 3% লেভেলে, 3-4% লেভেলে নেমে এসছে। 3-4% লেভেলে নেমে আসছে বললে যেই জিনিসটা বোঝা যায় না, সেটা হচ্ছে দেখুন, বাংলাদেশে লেবার ফোর্স 4-5% গ্রো করে প্রত্যেক বছর। তার মানে হচ্ছে আপনি যদি 4-5% জব গ্রোথ করতে না পারেন, আপনার বেকারত্ব বাড়বে, আনএমপ্লয়মেন্ট বাড়বে। বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট বাড়লে পভার্টি বাড়ে, এবং আপনি যদি পভার্টি শুধুমাত্র যে ইনফ্লেশন হলে বাড়ে তা না, জবলেসনেস হলেও কিন্তু আপনার পভার্টি বাড়বে, এবং এটা আমরা স্পষ্ট দেখতে পাই। সো এই যে এই ট্রেন্ডটা ছিল, এবং আমাদের গত বছরে যে কন্ট্রাকশনারি বাজেট ছিল, আমাদের যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ছিল, দুটোরই কিন্তু এক্স্যাক্টলি এই কাজটা করে। তারা দুটোই কিন্তু এফেক্ট করে যে গ্রোথ রেটটা কমিয়ে আনে, ইনফ্লেশনটা কন্ট্রোল করার চেষ্টা করে। ইনফ্লেশনটা কন্ট্রোল হয়েছে টু অ্যান এক্সটেন্ট, কারণ আমরা দেখেছি যে 14 থেকে এটা 8% লেভেলে নেমেছে, 8-9% লেভেলে নেমেছে। সাম্প্রতিক সময়ের চিত্র তো আবার মার্চ মাস থেকে আমরা আবার দেখছি যেটা আবার বেড়ে যাবে। এবং তেলের দামের জন্য যদি দেখি আমি, যেটা হচ্ছে সবচেয়ে বড় ইন্ডিকেটর, কারণ যেটা হয় যে বাংলাদেশে আপনি তেলের দাম বাড়ালে সাথে সাথে একটা স্পাইরাল এফেক্ট শুরু হয়, এবং সেখান থেকে ইনফ্লেশনারি স্পাইরালটা আবার শুরু হয়। সো তেলের দাম বাড়ানোর ফলে কিন্তু একটা ইনফ্লেশনারি প্রেশার তৈরি হবে, সেটা এই বছর আমাদেরকে এফেক্ট করবে। যেই কারণে সরকারের যে ঘোষিত 7.5% ইনফ্লেশন টার্গেট, সেটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাবে। বাট এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, দেখুন আমাদের ইনফ্লেশনের সবচেয়ে বড় ড্রাইভার কিন্তু আসলে এক ধরনের সাপ্লাই সংকট। মানে কীরকম, আপনি যদি বাজারে দেখেন যে সব কিছুর দাম একটু বাড়তির দিকে, এবং সেটা ইনফ্লেশন কিন্তু সেটাই প্রমাণ করে। কিন্তু এটার প্রাইমারি কারণ হচ্ছে আমরা আসলে প্রয়োজন মতো ইম্পোর্ট করতে পারছি না, বাজারে সরবরাহের একটা ঘাটতি তৈরি হয়েছে।
এবং সরবরাহ ঘাটতির যদি আপনি মানে দিস ইজ এসেনশিয়ালি ইনফ্লেশন দুইভাবে হয়। আপনার হয় এক হতে পারে যে আপনার ডিমান্ড হঠাৎ করে বেড়ে গেছে, যে আমাদের সবাই পকেটে আপনি অনেক বলতে টাকা চাচ্ছেন আছে। ওটি পলিসিগত কারণে না, সেটি ম্যানেজমেন্ট বা ডিস্ট্রিবিউশন সংক্রান্ত। এভাবে যদি আমি বলি যে ইনফ্লেশন দুটো কারণে হয়তো আপনার ডিমান্ড সাইডে থেকে ইনফ্লেশন হতে পারে, সাপ্লাই কনস্ট্রিকশন হলেও ইনফ্লেশন হতে পারে। আমাদের জন্য যেটা দেখা যাচ্ছে যে মনিটারি পলিসি কিংবা ফিসকাল পলিসি আসলে ডিমান্ড সাইডে কাজ করে, যেখানে যেটা ওগুলো কন্ট্রাকশনারি থাকার পরেও কিন্তু আমরা খুব একটা সুফল পাইনি ইনফ্লেশনে। জি। কিন্তু আমরা যদি সাপ্লাই সাইডে কাজ করতে পারি, আমরা যদি আমদানির পরিমাণ বাড়াতে পারি কিংবা আমদানির সক্ষমতা বাড়াতে পারি, তাহলেও কিন্তু ইনফ্লেশন কমে আসবে।